আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের ঘোষণা, 1 ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি শহর এবং রাজ্যগুলোর ফেডারেল তহবিল বন্ধ। মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে মামলা, প্রতিশোধের হুমকি প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রে 50 বছরে প্রথমবার নেতিবাচক নিট অভিবাসন, অর্থনীতিতে প্রভাবের শঙ্কা। এবং মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীদের উপরে টিয়ার গ্যাস, পেপার স্প্রে ব্যবহার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি সিটি এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতি ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এসব নীতি অপরাধ বাড়ায় এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করে। সিদ্ধান্ত কার্যকর হলে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে কয়েকটি শহর ও রাজ্য। হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি সিটি ও সেসব রাজ্যের প্রতি ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে, যেখানে অবৈধ অভিবাসীদের বিষয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন মঙ্গলবার ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে দেয়া এক বক্তব্যে। ট্রাম্প বলেন, স্যাংচুয়ারি শহর ও রাজ্যগুলো আমেরিকান নাগরিকদের নিরাপত্তার বিনিময়ে অপরাধীদের রক্ষা করছে। তার ভাষায়, এসব নীতি অপরাধ ও জালিয়াতি বাড়িয়ে দেয় এবং তাই এমন অঞ্চলে আর কোনো ফেডারেল অর্থ দেয়া হবে না। স্যাংচুয়ারি সিটিগুলোতে সাধারণত স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার ওপর বিধিনিষেধ থাকে। মার্কিন বিচার বিভাগ ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মিনেসোটা ও নিউ ইয়র্ক সহ 11টি রাজ্যকে স্যাংচুয়ারি জুরিসডিকশন হিসেবে চিহ্নিত করেছে। ওয়াশিংটন ডিসিকেও এই তালিকায় রাখা হয়েছে। এই ঘোষণা আসে এমন এক সময় যখন মিনিয়াপলিসে এক অভিযানে একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে। ঘটনার তদন্তে রাজ্য কর্মকর্তাদের যুক্ত করার দাবি উঠেছে। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, আইসিএর সেখানে উপস্থিতি প্রশ্নবিদ্ধ ছিল। এদিকে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন সহ কয়েকজন স্থানীয় নেতা হুঁশিয়ারি দিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে তারা প্রশাসনের বিরুদ্ধে আদালতে যাবেন। অতীত ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলোর অর্থায়ন বন্ধের চেষ্টায় ট্রাম্প প্রশাসন আইনি বাধার মুখে পড়েছিল। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা। এরপর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হিসাব ও প্রতিশোধের দিনের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফেডারেল বাহিনী মোতায়েন এবং এক নারীর গুলিতে মৃত্যুকে ঘিরে রাজ্য ফেডারেল উত্তেজনা তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। অভিবাসন বিরোধী অভিযানের নামে ফেডারেল বাহিনী মোতায়েনকে সংবিধান বিরোধী আগ্রাসন আখ্যা দিয়ে এই মামলা করা হয়। এর পরপরই মিনেসোটার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, মিনেসোটার মহান মানুষের ভয় পাওয়ার কিছু নেই। হিসাব ও প্রতিশোধের দিন আসছে, তবে এই প্রতিশোধ কিভাবে নেওয়া হবে সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। ট্রাম্পের দাবি, ডেমোক্রেটরা রাজনৈতিক সুবিধা নিতে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছে এবং যেখানে ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে সেখানে অপরাধ কমেছে। গত সোমবার মিনিয়াপোলিস ও সেন্ট পল শহর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় বলা হয়, 2000-এরও বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন রাজ্যের নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষার ক্ষমতার ওপর সরাসরি হস্তক্ষেপ। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযানের সময় রেনি নিকোল গুড নামের 37 বছর বয়সী এক নারী গুলিতে নিহত হন, যাকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের একজন এজেন্ট গুলি করেছেন বলে অভিযোগ। রাজ্য কর্তৃপক্ষের মতে এই অভিযান নাগরিক অধিকার লঙ্ঘন করছে এবং কমিউনিটিতে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনার পর মিনেসোটায় ফেডারেল রাজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
মিশিগানে ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে ভাষণ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি ও অর্থনৈতিক কৌশলকে সমর্থন করেছেন। তিনি বলেন, শুল্ক আমেরিকার শিল্প ও শ্রমিকদের রক্ষা করছে। এছাড়া তিনি ঘোষণা করেছেন ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি সিটি ও রাজ্যের অর্থায়ন বন্ধ করা হবে এবং আন্তর্জাতিক ও ঘরোয়া অর্থনীতির বিষয়ে তার পদক্ষেপ তুলে ধরেছেন। মিশিগানে ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুল্ক নীতি এবং অর্থনৈতিক কৌশলকে স্বাগত জানিয়ে বলেন, এই নীতিগুলো আমেরিকার শিল্প ও শ্রমিকদের রক্ষা করছে। তিনি বলেন, শুল্ক আমার প্রিয় শব্দ, যদিও পরে তা সংশোধন করে বলেন এটি তার পঞ্চম প্রিয় শব্দ। বিশেষ করে মিশিগানের অটোমোবাইল শিল্প শুল্কের কারণে উপকৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরও জানান, তিনি আন্তর্জাতিক এবং ঘরোয়া অর্থনৈতিক ইস্যুতে তার পদক্ষেপের সফলতা এবং ডাভোসে ভর্তুকি ও ক্রয় ক্ষমতা বিষয়ক নতুন পরিকল্পনা প্রকাশ করবেন। মিশিগানে তার ভাষণ চলাকালীন ট্রাম্প স্যাংচুয়ারি সিটি ও রাজ্যের অর্থায়ন বন্ধ করার ঘোষণাও পুনর্ব্যক্ত করেন, যেটি তিনি যুক্তরাষ্ট্রে অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখাচ্ছেন। ভাষণে তিনি বলেন, মিনেসোটা ইমিগ্রেশন অভিযান সফলভাবে শত শত অপরাধীকে শনাক্ত করেছে, তবে মিনিয়াপলিসে সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি। অর্থনীতির বিষয়ে ডিসেম্বরের চাকরির প্রতিবেদনে দেখানো হয়, নতুন চাকরির বৃদ্ধি ধীর, মাত্র 50,000 নতুন চাকরি হয়েছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে চালানো মুদ্রাস্ফীতি ও শুল্ক নীতির সফলতা তুলে ধরেছেন। এই ভাষণের মাধ্যমে তিনি আমেরিকান শিল্প, কর্মসংস্থান এবং জাতীয়তাবাদী অর্থনৈতিক নীতির ওপর জোর দিয়েছেন। 50 বছরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিট অভিবাসন নেতিবাচক হয়েছে। 2025 সালে দেশ ছাড়ার সংখ্যা প্রবেশকারীর চেয়ে বেশি ছিল। কম অভিবাসন ও জোরদার আইন প্রয়োগের কারণে অর্থনীতির কিছু খাত দুর্বল হতে পারে। বিশেষ করে শ্রমিক নির্ভর ব্যবসা, কর্মসংস্থান, জিডিপি ও ভোক্তা ব্যয়ে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে 50 বছরে প্রথমবারের মতো নেতিবাচক নিট অভিবাসন দেখা গেছে। 2025 সালে দেশ ছাড়ার সংখ্যা প্রবেশকারীর চেয়ে বেশি ছিল। ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিবেদনে জানানো হয়েছে, নিট অভিবাসন -10,000 থেকে -2,95,000 মধ্যে ধরা পড়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ঢোকার তুলনায় বহির্গমনের সংখ্যা বেশি। গবেষকরা বলছেন, মূল কারণ হলো নতুন অভিবাসীর প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। একই সঙ্গে আইন প্রয়োগ জোরদার হওয়ায় বহিষ্কার এবং স্বেচ্ছায় দেশ ছাড়ার সংখ্যাও বেড়েছে। ট্রাম্প প্রশাসনের সময় অনেক মানবিক কর্মসূচি স্থগিত থাকায় শরণার্থী ও ভিসার সীমা কমানো হয়েছিল, যা এই ঋণাত্মক প্রবণতায় প্রভাব ফেলেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের হিসাব অনুযায়ী 2005 সালে প্রায় 3,10,000 থেকে 3,15,000 মানুষকে যুক্তরাষ্ট্র থেকে সরানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট দাবি করেছে, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত 6 লাখের বেশি মানুষ বহিষ্কৃত হয়েছে। অধিকাংশ বহিষ্কার দেশভিত্তিক সীমান্ত এলাকা থেকে নয়। গবেষকরা সতর্ক করে বলছেন, কম অভিবাসনের ফলে কিছু অর্থনৈতিক খাতে দুর্বলতা দেখা দিতে পারে, বিশেষ করে শ্রমিক নির্ভর ব্যবসা, কর্মসংস্থান, জিডিপি এবং ভোক্তা ব্যয় প্রভাবিত হতে পারে। 2025 ও 2026 সালে ভোক্তা ব্যয় প্রায় $60 থেকে $110 বিলিয়ন কমার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ট্রাম্প প্রশাসনের আপিল প্রত্যাহার করেছে, যা 20টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যকে বাধ্য করত শুল্ক তহবিল পেতে ইমিগ্রেশন এজেন্সির সঙ্গে সহযোগিতা করতে। নিম্ন আদালতের রায়ে বলা হয়েছে, এই শর্ত সংবিধানের লঙ্ঘন করে। ফলে রাজ্যগুলো এখন তাদের ট্রান্সপোর্টেশন তহবিল নিরাপদে পাবে, প্রশাসনের জোরপূর্বক শর্ত ছাড়াই। 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘোষণা করেছে যে তারা ট্রাম্প প্রশাসনের এক পরিকল্পনার আপিল প্রত্যাহার করবে। ওই পরিকল্পনায় প্রস্তাব ছিল যে 20টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যকে রাষ্ট্রীয় পরিবহন তহবিল পেতে হলে অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা করতে হবে। 2025 সালের জুলাই মাসে রোড আইল্যান্ডের একটি ফেডারেল বিচারক এই শর্তকে অবৈধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ এই ধরনের শর্ত আরোপ করার ক্ষমতা রাখে না এবং এটি সংবিধানের লঙ্ঘন। এই আয়ের পর ট্রাম্প প্রশাসন আপিল করেছিল, কিন্তু এখন বিচার বিভাগ তা প্রত্যাহার করেছে।
এই সিদ্ধান্তের ফলে রাজ্যগুলোকে আর পরিবহন তহবিল পেতে অভিবাসন আইন প্রয়োগে বাধ্য করা হবে না। বিশ্লেষকরা বলছেন এটি ফেডারেল এবং রাজ্য সরকারের ক্ষমতা সীমারেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করছে। এছাড়াও এটি রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেডারেল তহবিলকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা সীমিত করছে। সর্বশেষ এই আপিল প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি প্রয়োগের কৌশলকে সীমিত করেছে। রাজ্য সরকারগুলো এখন তাদের পরিবহন তহবিল নিরাপদে ব্যবহার করতে পারবে কোনো অতিরিক্ত শর্ত ছাড়াই। মিনিয়াপোলিসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। গত সপ্তাহে আইসিই কর্মকর্তাদের গুলিতে রেনি নিকোল গুড নিহত হওয়ার স্থান সংলগ্ন এলাকাতেই এসব সংঘর্ষ ঘটছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ফেডারেল অভিবাসন অভিযানকে কেন্দ্র করে টানা প্রতিবাদ করছেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম আরও এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন এতে অপরাধী ও সহিংস ব্যক্তিদের আটক করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অভিযানের সময় নাগরিকদের উপরে অতিরিক্ত বল প্রয়োগ, প্রশ্নবিদ্ধ গ্রেপ্তার ও ভয়ভীতি ছড়ানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় মিনেসোটা কর্তৃপক্ষ ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে। 2026 সালের কর ফাইলিংয়ে অনেক কর্মচারী বড় রিফান্ড পেতে পারেন। ট্রাম্পের 2025 সালের নতুন কর নীতি স্ট্যান্ডার্ড ডিডাকশন, চাইল্ড ক্রেডিট এবং সিনিয়রদের জন্য নতুন ছাড় বাড়িয়েছে। বড় রিফান্ড কিছু ভোক্তার খরচ বাড়াতে পারে, তবে উচ্চ আয়ের পরিবারের বেশিরভাগ অংশ সঞ্চয়ে যাবে। অর্থনীতিতে সাময়িক চাহিদা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 2026 সালে অনেক কর্মচারী বড় আকারের ট্যাক্স রিফান্ড পেতে পারেন, যা 2025 সালের ট্রাম্পের বিগ বিউটিফুল বিল অনুযায়ী কার্যকর করার নতুন কর নীতির ফল। এই বিধানগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি, সর্বোচ্চ চাইল্ড ক্রেডিটের পরিমাণ বাড়ানো, স্থানীয় ও রাজ্য করের সীমা বৃদ্ধি, সিনিয়রদের জন্য $6,000 কর ছাড় এবং অটো লোন ইন্টারেস্ট, অতিরিক্ত আয় ও টিপ ইনকাম সহ বিভিন্ন নতুন ছাড়। আইআরএস 26 জানুয়ারি থেকে ব্যক্তিগত রিটার্ন প্রক্রিয়াকরণ শুরু করবে। বিশেষজ্ঞরা বলছেন বড় রিফান্ড কিছু ভোক্তার খরচ বাড়াতে পারে। উদাহরণস্বরূপ $30,000 থেকে $60,000 আয়ের পরিবার প্রায় 30% রিফান্ড ব্যবহার করবে ডিসক্রিশনারি পণ্যে, যেখানে উচ্চ আয়ের পরিবার মূলত সঞ্চয় করবে। 2025 সালে গড় রিফান্ড $3,052 ছিল। বড় রিফান্ড সাময়িকভাবে ভোক্তা চাহিদা বাড়াতে পারে, যা মুদ্রাস্ফীতি বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। ইতিহাসে কোভিড স্টিমুলাস পেমেন্ট দেখিয়েছে অতিরিক্ত নগদ প্রবাহ মূল্য বৃদ্ধিতে অবদান রেখেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন সরবরাহ পুনরায় বৃদ্ধি পাওয়ায় 2026 সালে মুদ্রাস্ফীতির প্রভাব সীমিত হতে পারে। সুতরাং বড় রিফান্ড কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে, তবে অর্থনীতিতে সাময়িক চাহিদা বৃদ্ধি এবং মূল্যচাপের দিকেও নজর রাখতে হবে। মিশিগানের হ্যামট্রামিক সিটিতে সশস্ত্র ডাকাতির ঘটনায় বাংলাদেশি যুবক বন্দুকের মুখে পড়েও প্রাণে বেঁচে গেছেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ 32 বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, সশস্ত্র ডাকাতি এবং অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়েছে। ডিটেকটিভদের পেশাদারিত্বের কারণেই এই সফল গ্রেপ্তার সম্ভব হয়েছে। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটিতে সশস্ত্র ডাকাতির ঘটনায় বন্দুকের মুখে পড়েও প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশি যুবকের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 13 জানুয়ারি মঙ্গলবার সকালে ওই ঘটনার সন্দেহভাজনকে গ্রেফতার করে হ্যামট্রামিক পুলিশ বিভাগ। ঘটনাটি ঘটেছিল গত 28 ডিসেম্বর রাত 8:47 সশস্ত্র এক ব্যক্তি হঠাৎ করেই বাংলাদেশি ওই যুবকের সামনে বন্দুক তাক করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গুলির হুমকির মুখেও কিভাবে তিনি প্রাণে বেঁচে যান সেই লোমহর্ষক অভিজ্ঞতা তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার বিস্তারিত তুলে ধরে সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল বাংলাবান টেলিভিশন। একটা গাড়ি ওভারটেক করছি, হঠাৎ করে একজন লোক বাইর হয়েছে। ওই লোকটা আমি যা দেখছি ওর মাথা মুখের মধ্যে একটা খেপ ছিল, শুধু চোখগুলা বাইরে ছিল, আর একটা গান ছিল হাতের মধ্যে। এইরকম ধরিয়ে আইছে, গান ধরিয়ে আমার হয়েছে যে এই ম্যান গিভ মি মানি, আই হ্যাভ নো মানি।
তখন সে আমারে দৌড় দিয়ে আমার বুকের মধ্যে আইসা ওর হাতে গানটা ধরছে। হ্যামট্রামাক পুলিশ বিভাগ বাংলা ওয়ানকে জানিয়েছে, দীর্ঘ ও নিবিড় তদন্তের পর আজ সকালে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ইস্ট পয়েন্টের বাসিন্দা 32 বছর বয়সী একজন যুবক। তার বিরুদ্ধে হত্যা উদ্দেশ্যে হামলা, সশস্ত্র ডাকাতি এবং সংশ্লিষ্ট একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিষয়টি বর্তমানে ওয়েন কাউন্টি প্রসিকিউটরস অফিসে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হ্যামট্রামাক পুলিশের ডেপুটি চিফ মাইলেস্কি এ ঘটনায় দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে ডিটেকটিভ ব্যুরোর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। পুলিশ জানায়, সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেফতারে ডিটেকটিভ ব্যুরোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 2 দশক পর সিলেট আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যাকে তিনি নিজেই বহুবার বলেছেন তার দ্বিতীয় বাড়ি। এই সফরকে ঘিরে সিলেট জেলা এবং মহানগর বিএনপিতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিজয় সিংহের ক্যামেরায় লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ প্রায় 20 বছর পর আবারও সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ 2005 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন তিনি। সে সময় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর আবার সিলেটে আসছেন তিনি, যে সিলেটকে বিভিন্ন সময়ে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। আগামী 22 জানুয়ারি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারেক রহমান। ওই দিন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল নির্বাচনী জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বিএনপির সূত্র জানায়, দল প্রতিষ্ঠার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করেছেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আলিয়া মাদ্রাসা মাঠে 22 তারিখ সকালবেলা জনসভা হবে, 10টা শুরু হবে। তো প্রস্তুতি তো আমরা শুরু করেছি। সারা সিলেটের মানুষকে আমরা আবেদন জানাবো যেন সেই সভায় আসেন, সশরীরে উপস্থিত থেকে আমাদের নেতার বক্তব্য শোনেন, কীভাবে তিনি দেশকে আগামী দিনে ট্রান্সফর্ম করবেন, অর্থনৈতিক সুশাসন দিবেন, রাষ্ট্রেরকে প্রাতিষ্ঠানিক একটা ভিত্তি দিবেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনবেন, উন্নয়নের আলো কিভাবে প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে দিবেন, সে বিস্তারিত পরিকল্পনাটা যেন নিজের কানে শোনেন, সশরীরে দেখেন। সেই জন্য প্রত্যেককে আহ্বান জানাবো যেন প্রত্যেকে সভায় যোগ দেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জনসভা সফল করতে তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উনি নিজের থেকেই বলেছেন যে উনি হাফ সিলেটি, তো উনি সিলেটে আসবেন। সিলেটের মানুষের কাছে এটি একটি বাড়তি আনন্দ যে আমাদের সিলেটের জামাই, আমাদের বোনের জামাই, এবং উনি নিজের থেকেই স্বীকারোক্তি দিয়েছেন যে আমি হাফ সিলেটি। তো এটি সিলেটবাসীর জন্য অনেক বড় একটি গর্বের বিষয়। আমরা শুধু মহানগর বিএনপি না, আমাদের যে 42টি ওয়ার্ড আছে, আমাদের থানা কমিটি আছে, আমাদের তো প্রস্তুতি আছে। ইভেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই জনসমাবেশ এবং জনাব তারেক রহমানকে দেখার জন্য উনি যে কথাগুলো বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানগুলো কি সেটি জানার আগ্রহ থেকে আমাদের সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান লুকে লুকারণ্য হবে, সেটি আমরা প্রত্যাশা করি। দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন সিলেটের রাজনীতিতে নতুন গতি আনবে এবং নির্বাচনী মাঠে বিএনপিকে আরও সংগঠিত করবে। আগামী 22 তারিখে যে জনসভা হবে, সেখানে সিলেটবাসীর জন্য নতুন চমক কিছু থাকবে, আপনি এটা জেনে রাখেন। বেগম খালেদা জিয়া এখানে এই সিলেট বিভাগ ঘোষণা করেছিলেন। আমরা আশা রাখি আমাদের প্রিয় নেতা এবং সিলেটের জামাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা আমাদের পার্টির চেয়ারম্যান নতুন কিছু চমক সিলেটবাসীকে দেখাবেন।
নতুন কিছু ঘোষণা আসবে বলে আমি মনে করি। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। 22 জানুয়ারির জনসভায় তার বক্তব্যের দিকেই এখন তাকিয়ে সবাই। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হয়েছে। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। এবার থেকে ভিসা সত্যায়ন, ট্রাভেল পারমিট সহ অন্যান্য সেবার ফি সরাসরি ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে হাইকমিশনের সার্ভিস কাউন্টারে পরিশোধ করা যাবে। সেবা দেওয়ার ঠিকানা হল হাইকমিশনের ৮ লরং ইয়াপ কাওয়ান সেং ৫০৪৫০। পাশাপাশি আগের মতো মেই ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার সুবিধা বজায় থাকবে। হাইকমিশনের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, নতুন ব্যবস্থায় ১৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। প্রবাসীরা আশা করছেন এই আধুনিক পেমেন্ট পদ্ধতি ব্যাংকে আলাদা যাওয়ার ঝামেলা কমাবে এবং সময় বাঁচাবে। উদ্যোগের মাধ্যমে কনসুলার সেবা আরও নাগরিক বান্ধব, দক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ফিফা বিশ্বকাপের উন্মাদনার মাঝেই আফ্রিকার দুই দেশ সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় এই দুই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের খেলা দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে সমর্থকদের জন্য প্রয়োজনীয় সুযোগ ও শর্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সমর্থকরা। সেনেগালের সমর্থক জিব্রিল গুয়ে বলেন, ভিসা বাধার কারণে বিশ্বকাপ দেখার স্বপ্ন বিপন্ন হচ্ছে। আইভরি কোস্টের কোচ ইমার্স ফায়ে আশা করছেন শেষ পর্যন্ত সমাধান বের হবে। ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি উচ্চমূল্যের টিকিটও সমর্থকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর সমর্থকদের উপস্থিতি কমলে মাঠে খেলোয়াড়দের উদ্দীপনা ও দলগত শক্তি প্রভাবিত হতে পারে। ১৬ জুন নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে সেনেগালের প্রথম ম্যাচের আগে এই শঙ্কা সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।